আজকের প্রশ্নগুলো সবচেয়ে দ্রুত যে অ্যান্সার দিতে পারবে এবং নিজের ওয়ালে শেয়ার করবে এবং যার পোস্টে সবচেয়ে বেশি রিঅ্যাক্ট করবে তাদের মধ্যে থেকে প্রথম 3 জনকে আমরা পুরস্কৃত করব অ্যাজ ইউজুয়াল। বোর্ডে অলরেডি একটা ছোট্ট হিন্টস দেয়া আছে। আমরা আজকে কোন টপিক নিয়ে আলোচনা করব বলো তো? আদি অঙ্গাণু বলতে কোনটাকে বোঝায়? কোনটাকে আদি অঙ্গাণু বলা হয়? কোন অঙ্গাণুটা আদি কোষ প্রকৃত কোষ দুই জায়গায় পাওয়া যায়? বা কোনটাকে সার্বজনীন অঙ্গাণু বলা হয়? আমার মনে হয় সবগুলো প্রশ্নের একটাই জবাব, রাইবোসোম। এক্স্যাক্টলি, অনেকেই ঠিকঠাক ধরতে পেরেছো যে রাইবোসোমকে আদি অঙ্গাণু বলা হয় বা সার্বজনীন অঙ্গাণু বলা হয়। প্রশ্ন হচ্ছে এই রাইবোসোমের গঠনটা ঠিক কি রকম? মজার ঘটনা হচ্ছে রাইবোসোম কিন্তু অন্যান্য অঙ্গাণুর মতো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নয়, বরং রাইবোসোম ঝিল্লিবিহীন একটি অঙ্গাণু। রাইবোসোম দুটি ছোট ছোট সাব ইউনিট নিয়ে গঠিত হয়। রাইবোসোমের এই দুটি সাব ইউনিটের প্রথমটি যেটা একটু বড় আকারের বড় সাইজের, এটাকে আমরা বলবো লার্জেস্ট সাব ইউনিট। রাইবোসোমের এই বড় সাব ইউনিটটা বা লার্জ সাব ইউনিটটা হতে পারে 60s ইউনিটের বা 60s এককের, কিংবা কখনো কখনো হতে পারে 50s এককের। আর অন্যদিকে স্মল সাব ইউনিট বা ছোট সাব ইউনিটটা কখনো কখনো হতে পারে 40s এককের কিংবা 30s এককের। যদি 60s আর 40s রাইবোসোমের দুটো সাব ইউনিট মিলে টোটাল রাইবোসোমাল একটা ইউনিট তৈরি করে, তবে সেটা হয় 80s ইউনিটের। আর অন্যদিকে 50s আর 30s এই দুটো মিলে যদি কোনো রাইবোসোম তৈরি করে, সেটা হয় 70s ইউনিটের। আমি জানি অনেকেই ভাবছো সবার অঙ্ক মেলে, কিন্তু আমার অঙ্ক মেলে না। কেন অঙ্ক মেলে না? কারণ 60 আর 40 যোগ করলে ভাই কেমনে 80 হয়? এটাই তো প্রশ্ন। মজার ঘটনা হচ্ছে এই দুটো ইউনিট যখন আলাদা আলাদা সাইটোপ্লাজমে ঘুরতে থাকে, তখন কিন্তু এদের মলিকুলার ওয়েট এবং প্রিসিপিটেশন রেট বা প্রিসিপিটেশন কোএফিসিয়েন্ট বা অধঃক্ষেপণের হার এই মাত্রাটা থাকে একটু বেশি। কিন্তু যখন দুটোকে একসাথে করে একটা রাইবোসোম তৈরি করা হয়, তখন তাদের এই অধঃক্ষেপণের হার বা কোএফিসিয়েন্টটা এটা কিন্তু অনেক কমে আসে। এজন্য আলাদা আলাদা ভাবে তারা 60s 40s হলেও দুটো একসাথে কিন্তু 80s হয়। কিন্তু এই s কি জিনিস? s সম্পর্কে তো কিছু বললাম না। আচ্ছা, বলের একক কি? নিউটন। আর নিউটনকে আমরা প্রকাশ করি জাস্ট একটা n দিয়ে, তাই না? ঠিক তেমনি এইটাও মনে হয় কোন একজন সায়েন্টিস্টের নাম হবে যেটা দিয়ে আমরা রাইবোসোমের একককে নটিফাই করেছি। বিজ্ঞানীর নাম হচ্ছে ভেটবার্গ। কি নাম? বিজ্ঞানীর নাম কি? ভেটবার্গ। ভেটবার্গ নামক বিজ্ঞানী সর্বপ্রথম এই রাইবোসোমের ইউনিটগুলোকে আবিষ্কার করেছেন, আর এই জন্য আমরা s শব্দটা ব্যবহার করি। s মানে হচ্ছে কি? ভেটবার্গ। ওর প্রথমেই একটা সাইলেন্ট s রয়েছে। এই 80s যে রাইবোসোমটা রয়েছে, এই 80s রাইবোসোমটা একটু উঁচু মানের থাকে, উঁচু শ্রেণীর জীবে, অর্থাৎ এগুলো আমরা পাবো প্রকৃত কোষে। কোথায় পাবো? প্রকৃত কোষে এই উঁচু মানের রাইবোসোম গুলোকে আমরা পাবো। কিন্তু আদি কোষ যেমন ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া এবং তাদের পরবর্তী যে ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া আমরা জানি, প্রথম ক্লাসটাতে মনোযোগ দিলে কিন্তু আমরা এই জিনিসটা জানতে পাবো। এই আদি কোষে কিন্তু কি থাকবে? এই 70s ধরনের নিম্নমানের রাইবোসোমটা থাকবে আদি কোষে, আর 80s ধরনের উঁচু মানের এই রাইবোসোমটা থাকবে কোথায়? প্রকৃত কোষে। কিন্তু আমাদের এমসিকিউ গুলো তো এত সহজ জায়গা থেকে আসবে না। রিসেন্টলি সায়েন্টিস্টরা বেশ কিছু রাইবোসোম আবিষ্কার করেছেন, যেমন 77s। এখন বলেন এটা 80 আর 70 এর মাঝখানে 77s এটা কোথায় থাকবে? এবং আরেকটা রাইবোসোম আবিষ্কার করেছে, সেটা হচ্ছে 55s। কোথায় থাকে? কিছু কিছু ছত্রাকে এই 77s টাইপের বা 77s ধরনের এই রাইবোসোমগুলোকে দেখতে পাওয়া গেছে। অন্যদিকে কিছু পরিমাণ ম্যামেলিয়া শ্রেণীর প্রাণীতে কিন্তু এই 55s ধরনের রাইবোসোম পাওয়া গেছে। তার মানে এমসিকিউতে এই গতানুগতিক আর এই রাইবোসোমগুলো কোথায় আছে সেগুলো আসে না, বরং এরকম এক্সেপশনাল যে রাইবোসোমগুলো আছে সেগুলো কোথায় পাওয়া যায় এটা নিয়ে কিন্তু এমসিকিউ আসে। তাহলে 77s টাইপের রাইবোসোম কোথায় পাওয়া যায়? কিছু কিছু ছত্রাকে। 55s রাইবোসোমগুলো কোথায় পাওয়া যাবে? কিছু কিছু স্তন্যপায়ী প্রাণীতে। সো কিছু কিছু, কারণ এটাও কিন্তু সার্বজনীন না। প্রশ্ন হচ্ছে রাইবোসোম নিচে কি দিয়ে তৈরি? একটু আগে বলে ফেলেছি সে দুটো সাব ইউনিট নিয়ে তৈরি, এবং রাইবোসোমের ভেতরে থাকে তার নিজস্ব পেঁচানো খোঁচানো আরএনএ। রাইবোসোম এক সূত্র এরকম পেঁচানো আরএনএ এর সমন্বয়ে তৈরি। প্রশ্ন হচ্ছে রাইবোসোমের ভেতরে থাকা এই আরএনএ এর নাম কি? সেটা হচ্ছে আরআরএনএ বা রাইবোসোমাল আরএনএ।
এখন প্রশ্ন হচ্ছে রাইবোসোমের মূল কাজটা কি। রাইবোসোমের মূল কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা, ট্রান্সলেশন পদ্ধতিতে প্রোটিন তৈরি করা, আমাদের জিন প্রকাশ পাওয়া। এই জিনগুলো প্রকাশ করার জন্য আমাদের রাইবোসোমের হেল্প নিতে হয়। রাইবোসোমকে আমরা ক্লোরোপ্লাস্টের ভেতরে দেখেছি, মাইটোকন্ড্রিয়ার ভেতরে দেখেছি, কারণ ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়ার ভেতরে থাকা ডিএনএ গুলোকে প্রকাশ করতে হলে এই রাইবোসোমের হেল্প নিতে হবে। প্রোটিন তৈরির জন্য রাইবোসোমের হাতে পায়ে ধরে বলতে হবে যে ভাই প্লিজ আমার প্রোটিনটা তৈরি করে দাও। তাহলে রাইবোসোমের প্রধান কাজ প্রোটিন তৈরি করা, and that is why রাইবোসোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি অফ দ্য সেল, কোষের প্রোটিন তৈরির কারখানা নামে অভিহিত করা হয়। শুধুমাত্র প্রোটিন তৈরি করাই কি রাইবোসোমের মূল কাজ? রাইবোসোমের কি আর অন্যান্য কোনো কাজ আছে কিনা? অবশ্যই আছে। এই রাইবোসোমের ভেতরে গ্লুকোজের ফসফোরাইলেশন ঘটে। স্নেহ বিপাকের মতো ঘটনাও কিন্তু এই রাইবোসোমের ভেতরে ঘটে। আর তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই রাইবোসোম থেকে যে প্রোটিন তৈরি হবে, এই প্রোটিনগুলো কিন্তু আবার প্রোটিওলাইটিক এনজাইমের আক্রমণে বিনষ্ট হয়ে যেতে পারে। আর রাইবোসোম কিন্তু আবার সেটাকে প্রোটেকশন দেয় যে আমি যে প্রোটিনটা তৈরি করলাম, প্লিজ প্রোটিওলাইটিক এনজাইম তুমি এসে আবার এদেরকে কোনো রকমের নষ্ট করো না, এত সুন্দর প্রোটিনটাকে প্রপারলি কাজ করতে দাও। আজকের প্রশ্নগুলো সবচেয়ে দ্রুত যে অ্যানসার দিতে পারবে এবং নিজের ওয়ালে শেয়ার করবে এবং যার পোস্টে সবচেয়ে বেশি রিঅ্যাক্ট করবে, তাদের মধ্যে থেকে প্রথম 3 জনকে আমরা পুরস্কৃত করব as usual. So that's all for today about ribosome. পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা হবে। ততক্ষণ এই সময় পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।